আপাতত আমার ক্ষুধা লেগেছে, আর তুমি তো জানোই আমার একা একা খেতে ভালো লাগে না, তাই তুমি আমার সাথে খাবে। মনে করো এটাও একটা শর্ত, বুঝতে পেরেছ? আর হ্যাঁ, চিন্তা করো না, বাসে টাইম মতোই পৌঁছে দেবো আমি। নূর একটু অবাক হলো, এটা আবার কেমন শর্ত? তারপর মাথা ঝাঁকিয়ে বলল। হুম। ওর চারিদিকে ঘুরে ঘুরে দেখছে। এর আগে কখনো এত বড় রেস্টুরেন্টে আসেনি নূর। ওরা যে টেবিলে বসেছে সেটা কাচের দেয়ালের পাশে, তাই নিচের সবকিছু দেখা যাচ্ছে। নূরের ভালোই লাগছে জায়গাটা। একটু পরে একটা ওয়েটার খাবারের অর্ডার নিতে আসলো। আদিত্য নূরকে জিজ্ঞেস করলো। কি খাবে তুমি? নূর এতক্ষণ নিচের মানুষ দেখায় ব্যস্ত ছিল। আদিত্যের কথায় নূর সামনের দিকে তাকালো, তারপর বলল। আপনার যেটা ভালো লাগে সেটাই অর্ডার করুন। তো ভ্রু কুঁচকে বলল। এটা আবার কেমন কথা? আমার পছন্দ আর তোমার পছন্দ তো আর এক না। তুমি যেটা খেতে পছন্দ করো সেটা অর্ডার করো। নূর মাথা নাড়িয়ে নিজের জন্য খাবারের অর্ডার দিল। একটু পরে সব খাবার চলে এলো। আদিত্য নূরের প্লেটে খাবার সার্ভ করে দিল। নূর সৌজন্যমূলক হাসি দিয়ে খাওয়া শুরু করলো। আসলে নূর না বললেও ক্ষুধা ওরও লেগেছিল খুব। রোজকার মতো আজও সকালে না খেয়ে এসেছে ও। এত বেলা হয়ে গেছে, ক্ষুধা তো লাগারই কথা। তাই আর কিছু না ভেবে খাওয়া শুরু করলো নূর। আদিত্য খাচ্ছে কম, নূরকে দেখছে বেশি। শুধুমাত্র নূরকে খাওয়ানোর জন্যই এতক্ষণ যাবৎ এসব করেছে আদিত্য। এখন নূরকে খেতে দেখে ওর শান্তি লাগছে। খাওয়া দাওয়া শেষে ওরা বেরিয়ে আসে। গাড়িতে বসে নূর বলে। এখন বলুন আমার ডায়েরিটা পেতে আর কি করতে হবে? আদিত্য গাড়ি চালাতে চালাতে বলল। শোনো তাহলে, আমার প্রথম শর্ত হলো আমি এখন থেকে রোজ তোমাকে বাসা থেকে ক্যাম্পাসে নিয়ে আসবো আর দিয়ে আসবো। আর দ্বিতীয় শর্ত হলো তোমাকে রোজ আমার সাথে খাবার খেতে হবে। বলো রাজি? নূর অবাক আর বিস্ময় নিয়ে চেয়ে রইল আদিত্যের দিকে। ও ভেবে পাচ্ছে এটা শর্ত নাকি কেয়ার। এসব করে ওনার কি লাভ, আর কেনই বা করছে এসব? নূর জিজ্ঞেস করলো। এসব করে আপনার কি লাভ? আদিত্য গম্ভীর কণ্ঠে বলল। নো কোয়েশ্চেন অ্যালাউড, অনলি ইয়েস অর নো। নূর একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলল। ঠিক আছে, আমি রাজি। আদিত্য একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। যা, শেষমেশ ওর প্ল্যান কাজে দিয়েছে। আদিত্য নূরের বাসার সামনে এসে গাড়ি থামালো। নূর বলল। এখন তাহলে আমার ডায়েরিটা দিন। আদিত্য ডায়েরি বের করে নূরের হাতে দিল। নূর ডায়েরিটা পেয়ে একটা স্বস্তির হাসি দিল। তারপর মুচকি হেসে আদিত্যকে বলল। বাই, আজ তাহলে আসি। ঠিক আছে, কাল সকালে আমি এখানে ওয়েট করব, সময় মতো চলে এসো। নূর মাথা নাড়িয়ে হ্যাঁ বোঝালো। তারপর গাড়ি থেকে নেমে চলে গেল। নূর যেতে আদিত্য গাড়ি স্টার্ট দিল। একটু পরে আদিত্যের ফোনটা বেজে উঠল। আদিত্য ফোন রিসিভ করে কানে দিতে অপর পাশের ব্যক্তির কথা শুনে আদিত্য বাঁকা হেসে বলল। আই এম কামিং। তারপর ফোনটা কেটে আবির আর তাসিরকে একটা টেক্সট করে দিল। আবির আদিত্যের টেক্সট দেখে একটা বাঁকা হাসি দিয়ে তাসিরকে বলল। ইয়ার অনেকদিন হলো হকি খেলি না, চল আজকে একটু হকি খেলে আসি। তাসিরও হেসে বলল। হ্যাঁ চল, হকির সাথে আরো অনেক কিছুই খেলা হবে। অন্ধকার একটা গোডাউনের ভেতরে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় রাখা হয়েছে জনিকে। অনেকক্ষণ ধরে চিল্লাচ্ছে জনি। একটু পর হঠাৎ গোডাউনের লাইট জ্বলে উঠল। জনি দরজার দিকে তাকিয়ে দেখলো কারা যেন আসছে। ধীরে ধীরে তারা সামনে এসে দাঁড়ালো। জনি রাগী কণ্ঠে বলল। আদিত্য প্যান্টের পকেটে হাত ঢুকিয়ে বলল। তোর নাকি অনেক যৌবন জ্বালা, সেটাই মেটাতে এসছি। আপনি তৎক্ষণাৎ চমকে আদিত্যের দিকে তাকিয়ে বলল। কি বলছিস ভাই, তুই কেন ওর যৌবন জ্বালা মিটাবি? এই তুই কি সত্যি সত্যি গে হয়ে গেলি নাকি? ছি ছি ভাই, তোর কাছ থেকে এটা আশা করি নাই। আরে গে হলো, তোর তো একটা লেভেল আছে। শেষমেশ কিনা এই থার্ড প্লাস রনির সাথে। আদিত্য অগ্নি চোখে আবিরের দিকে তাকিয়ে তাতে দাঁত চেপে বলল। শাট আপ ইডিয়েট, নাহলে ওর আগে তোকে শাস্তি করব। আবির বেচারা ভয় পেয়ে জোরপূর্বক একটা হাসি দিয়ে বলল। না না ভাই, তার কোনো দরকার নেই, আমি তো শুধু মজা করছিলাম। তাসির আবিরকে বলল। তুই আসলে একটা ইডিয়েট। দেখছিস একটা অ্যাকশন সিন চলছে, তার মধ্যে তুই কমেডি ঢুকিয়ে সবগুলো তার মধ্যে তুই কমেডি ঢুকিয়ে দিয়ে সব ঘেটে দিলি। এদের কথার মাঝে জনি আবার বলে উঠল। আমাকে ছেড়ে দে, তোরা ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি। আদিত্য এবার চল শক্ত করে এক হাত দিয়ে জনির মুখ চেপে ধরে রাগে কটমট করতে করতে বলল। কি করবি তুই?
দেখা দেখি কি করতে পারিস তুই। দুর্বল মেয়েদের উপর নিজের পুরুষত্ব দেখানো ছাড়ার কি ক্ষমতা আছে তোর? আজ দেখে ছাড়বো তোর কত শক্তি আছে। আবির, ওর বাঁধন খোল, দেখি ওর কত পাওয়ার। আবির জনির কাছে এসে শয়তানি ভাব নিয়ে বলল, अब तेरा क्या होगा कालिया मो আদিত্য তার আর তাসির ভ্রুকুচকে তাকালো আবিরের দিকে। ওদের তাকানো দেখে আবির হাসি থামিয়ে সিরিয়াস ভঙ্গিতে বলল, হোয়াট? এখন কি আমি একটু ডায়লগও বলতে পারবো না? এরকম একটা সিন কি রোজ রোজ হয় নাকি? তাসির বিরক্ত হয়ে বলল। হয়েছে তোর ডায়লগ বলা নাকি আরো আছে? আবির ক্যাবলা হাসি দিয়ে বলল, দোস্ত আর মাত্র একটা বলবো, প্লিজ প্লিজ। ঠিক আছে, বল তোর ডায়লগ। আবির আবারও জনির দিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, चीटी की चाल बाज के नजर ऑल आबिर के माते सन्देह नहीं करते। আদিত্য এদের কাণ্ড দেখে চরম বিরক্ত। ইচ্ছে করছে আগে এদেরকেই পেটাতে। রাগে স্বরে বলল, আবির এখন তোর ফালতু কথা বন্ধ হলে ওর বাঁধনটা খোল। জনির বাঁধন খুলে দিল। আদিত্য জনিকে বলল। তো দেখো তোর পাওয়ার। জনি তো ভয়ে কাঁপুনি উঠে গেছে। এতক্ষণ এত কথা বললেও এখন সব ফুস হয়ে গেছে, কারণ ও আদিত্যকে চিনতে পেরেছে। আর আদিত্যের পাওয়ার সম্পর্কে ওর ভালোই ধারণা আছে। এখানে ওকে মেরে গুম করে ফেললেও কেউ জানবে না। জনি ভয়ে ভয়ে বলল, ভাই, আমার অপরাধটা কি? আমি তো আপনার কোনো ক্ষতি করি নাই, আমারে ছেড়ে দেন প্লিজ। আদিত্যের এবার নূরের লেখা কথাগুলো মনে পড়ে যায়। রাগে কপালে রগ ফুলে ওঠে। শরীরের সমস্ত শক্তি দিয়ে জনির নাক বরাবর একটা ঘুষি মারে। ঘুষি খেয়ে জনি ছিটকে নিচে পড়ে যায়। সাথে সাথে ওর নাক দিয়ে রক্ত বেরিয়ে আসে। আদিত্য আবারও জনির কলার ধরে টেনে তুলে এলো পাথারি মারতে মারতে বলতে থাকে, কি করেছিস তুই জানিস না, তাই না? মেয়েদের দেখলে তোর ভোগের বস্তু মনে হয়, হ্যাঁ? আজ তোর এমন অবস্থা করব যে কোনো মেয়ের ছবি দেখলেও ভয় পালাবি। আদিত্যের মনে পড়ে ওর জন্য নূরের হাতের কি অবস্থা হয়েছিল। ওটা মনে পড়তে আদিত্যের রাগ আরও বেড়ে যায়। আদিত্য জনির হাতটা নিচে ফেলে নিজের পায়ের বুট দিয়ে পিষতে থাকে। জনি জোরে আর্তনাদ করতে থাকে। এক সময় নিস্তেজ হয়ে অজ্ঞান হয়ে যায় জনি। আদিত্য তাও থামে না, মারতেই থাকে। ওর মাথায় যেন রক্ত উঠে গেছে। তাহসির আর আবির দুজনে আদিত্যের অবস্থা দেখে ভয় পেয়ে যায়। ওকে এত রাখতে আগে কখনোই দেখেনি ওরা। আদিত্যকে এখন না থামালে জনি নির্ঘাত মরে যাবে। তাই আবির আর তাহসির দৌড়ে যেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে ঠেকানোর চেষ্টা করলো। তাহসির বলল, ব্যাস কর ইয়ার, ও তো মরে যাবে তো। মরুক, ওর মতো কিটকে মরে যাওয়া উচিত। ভাই এমনিতে ওর যা অবস্থা হয়েছে আর কখনো উঠতে পারবে কিনা সন্দেহ। এখন ছেড়ে দে ওকে। দুজন মিলে কোনো রকমে আদিত্যকে ঠেকালো। আদিত্য একটু শান্ত হয়ে ওর লোকগুলোকে ডাক দিল। ওরা আসতে আদিত্য বলল, ওকে হসপিটালে ফেলে এসো। লোকগুলো মাথা ঝাঁকিয়ে বলল। তারপর ওরা তিনজন বেরিয়ে গেল। আদিত্য মাত্র অফিস শেষ করে এখন গাড়ি ড্রাইভ করছে। আজ একটু বাসায় যাবে ও। আজ হঠাৎ করে ওর বাবার কথা খুব মনে পড়ছে। আদিত্য ভাবছে ওর মাও তো সেই ছোটবেলায় ওদেরই রেখে চলে গেছে। কই, ওর বাবা তো নূরের বাবার মতো কোনো নতুন মা নিয়ে আসেনি। তার বদলে সে নিজে একাই আমাদের মা বাবা দুজনের দায়িত্ব আর ভালোবাসা দিয়ে মানুষ করেছেন। কখনো কোনো অভিযোগ করেননি, কখনো নিজের সুবিধার কথা চিন্তা করেননি। এসব কথা ভেবে আদিত্যের মনে মনে প্রচুর গিল্টি ফিল হয়। নিজেকে অনেক স্বার্থপর মনে হচ্ছে। আগে কখনো এভাবে ভাবাই হয়নি। মা মারা যাওয়ার পর থেকে শুধু নিজের কষ্ট আর নিজের দুঃখ নিয়েই থেকেছি। বাবাও তো এত বছর মাকে ছাড়া একাই কাটিয়েছেন। তারও নিশ্চয়ই কত কষ্ট হয়েছে মাকে ছাড়া থাকতে। তবু কখনো আমাদের সেটা বুঝতে দেননি। সব সময় আমাদের সামনে স্ট্রং থেকেছেন। সে তো ইচ্ছে করলেই পারতো আরেকটা বিয়ে করে সুখী হতে, কিন্তু তা করেননি। বরং সব সময় আমাদের সুখের কথা চিন্তা করেছেন। এসব ভেবে আদিত্য একটা দীর্ঘশ্বাস ছাড়ল। নূরের ডায়েরিটা না পড়লে হয়তো কখনো এটা মাথায় আসতো না। সত্যি আমি অনেক লাকি যে উনি আমার বাবা। আদিত্য বাসার দরজায় এসে কলিং বেল বাজালো। একটু পরে আদিত্যের চাচি এসে দরজা খুলে দিল। আদিত্যকে দেখে ওর চাচি এক গাল হেসে বলল, আরে আদিত্য, তুমি হাউ আছো? আদিত্য মুচকি হেসে বলল, আমি ভালো আছি, তোমরা কেমন আছো সবাই? ওই গুড আছি। ইউ কাম ভিতরে।
আদিত্য মাথা ঝাঁকিয়ে ভেতরে ঢুকলো। সানা সোফায় বসে চিপস খাচ্ছিল আর কার্টুন দেখছিল। আদিত্যকে আসতে দেখে খুশি হয়ে দৌড়ে যেয়ে আদিত্যকে জড়িয়ে ধরে সানা। তারপর বলে, ওয়াও, ভাইয়া তুমি এসেছো। আই মিস ইউ সো মাচ। কেমন আছো তুমি? আদিত্য সানাকে জড়িয়ে ধরে বলে। আমি ভালো আছি। আমার পেচ্ছিটা কেমন আছে? সানা হেসে দিয়ে বলল, ভালো ছিলাম। তোমাকে দেখে সুপার ভালো হয়ে গেছি। তারপর ওরা দুজনে সোফায় যেয়ে বসলো। আদিত্য সানাকে জিজ্ঞেস করলো, তোর কলেজ কেমন চলছে? পড়াশোনা ঠিক মতো করিস তো? হ্যাঁ ভাইয়া, সব ঠিক আছে। পেছন থেকে আবির ফোরন কেটে বলল, ভালো না ছাই, সারাদিন আড্ডা মারা ছাড়া আর কোনো কাজ নাই মহারানীর। সানা আবিরের দিকে রাগে চোখে তাকিয়ে কটমট করতে করতে বলল, আমার আর ভাইয়ার কথা বলার মাঝে তোমাকে কে নাক গলাতে বলেছে? হ্যাঁ, তুমি নিজের চরকায় তেল দাও। আবির সোফায় আরাম করে বসে বলল, তুই আমার বলা বলা বাইটারে বোকা বানাবি, তা তো আর আমি হতে দিতে পারি না। আমাদেরও আমারও তো একটা দায়িত্ব আছে, তাই না? সানা আবিরের নতুন সামনে আঙ্গুল তুলে বলল। দেখো ভাইয়া, ভালো হবে না কিন্তু বলে দিলাম। আবির তার ছেলের একটা হাসি দিয়ে বলল, তোর দ্বারায় ভালো কিছু আশা করা যায় না। দুজনের ঝগড়া দেখে আদিত্য বিরক্ত হয়ে বলল, এই থামবি তোরা? তোরা কি এখনো ছোট আছিস? বাচ্চাদের মতো ঝগড়া করছিস? আদিত্যের ধমক শুনে দুজনেই চুপ হয়ে গেল। দুজনেই ভেঙচি কেটে আরেক দিকে মুখ করে বসে রইল। আদিত্য সানাকে জিজ্ঞেস করলো, বাবা কোথায়? বাবা তো নিজের রুমে। ঠিক আছে, আমি বাবার সাথে দেখা করে আসছি। কথাটি বলে আদিত্য উঠে গেল। বাবার রুমের সামনে এসে দেখলো দরজা খোলাই আছে। আদিত্য দরজাটা একটু খুলে দেখলো ওর বাবা মায়ের ছবি হাতে নিয়ে বসে আছে। আদিত্যের মনের ভেতরেও খারাপ লাগলো। আদিত্য আস্তে করে যেয়ে ওর বাবার পাশে বেডের ওপরে বসলো। আদিত্য বসতে ওর বাবা আদিত্যের দিকে তাকালো। হঠাৎ আদিত্যকে দেখে ওর বাবা একটু চমকে গেল। আদিত্য সচরাচর ওর বাবার রুমে আসে না, খুব দরকার ছাড়া। তাই আদিত্যের বাবা একটু অবাক হলো আদিত্যকে দেখে। তারপরে মুচকি হেসে বলল, আরে তুমি এখন এলে, কেমন আছো? আদিত্য মুচকি হেসে বলল, ভালো আছি, এই মাত্রই এলাম। ও আচ্ছা, তা হঠাৎ আমার রুমে কোনো দরকার ছিল কি? কেন বাবা, দরকার ছাড়া কি আসতে পারি না? না না, তা কেন হবে? তোমরা যখন খুশি তখন আসতে পারো, এটাও তোমাদেরই রুম। আদিত্য মুচকি হেসে ওর বাবার হাত থেকে ওর মায়ের ছবিটা হাতে নিয়ে ছবির দিকে তাকিয়ে বলল। মাকে খুব মিস করো, তাই না বাবা? আদিত্যের বাবা মুচকি হেসে বলল, মিস তো তাকে করা যায় যাকে কখনো ভোলা যায় না। আমি তোমার মাকে এক মুহূর্তের জন্য ভুলিনি। আদিত্য অবাক হয়ে ওর বাবার দিকে তাকিয়ে বলল, আচ্ছা বাবা, তুমি মা চলে যাওয়ার পর আর কখনো বিয়ে করনি কেন? তুমি চাইলে বিয়ে করতে পারতে, তাহলে আর তোমাকে একা থাকতে হতো না। আদিত্যের কথায় ওর বাবা অনেক অবাক হয়। আদিত্য আগে কখনো ওর বাবার সাথে এভাবে মন খুলে কথা বলেনি। মনে মনে অনেক ভালো লাগে আদিত্যের বাবার। তারপরে মুচকি হেসে বলে, ওই যে বললাম না, আমি তোমার মাকে কখনো ভুলতেই পারিনি, তাহলে অন্য কাউকে কিভাবে আমার জীবনে জায়গা দেব? আর আমি একা কোথায়, তোরা আছিস না আমার জীবনে, আর কি লাগে? আদিত্যের বাবার কথা শুনে আদিত্যের মনটা ভরে ওঠে। আবেগে আপ্লুত হয়ে আদিত্য হঠাৎ ওর বাবাকে জড়িয়ে ধরে বলে, আই লাভ ইউ বাবা, ইউর দ্য বেস্ট ফাদার ইন দ্য ওয়ার্ল্ড। আদিত্যের বাবার মনটাও খুশিতে ভরে উঠল। এই প্রথম আদিত্য তাকে এভাবে জড়িয়ে ধরেছে। খুশিতে আদিত্যের বাবার চোখে পানি চলে এলো। আদিত্যের আড়ালেই চোখের পানিটা মুছে নিল। তারপরে মুচকি হেসে আদিত্যের পিঠে হাত বুলিয়ে বলল, আর তুমিও ওয়ার্ল্ডের বেস্ট ছেলে। পেছন থেকে সানার কথা শুনে আদিত্য ওর বাবাকে ছেড়ে দিয়ে পেছনে তাকালো। সানা কোমরে হাত দিয়ে বলল, বারে, আমি বুঝি পর হয়ে গেলাম? আদিত্যের বাবা মুচকি হেসে হাত বাড়ালো সানার দিকে। সানাও হেসে দিয়ে এসে বাবাকে জড়িয়ে ধরলো। আদিত্যের বাবা এক হাতে সানাকে আরেক হাতে আদিত্যকে জড়িয়ে ধরলো। একটু পরে সবাই একই সাথে ডিনার করতে বসলো। আদিত্যের বাবা খেয়াল করেছে আদিত্য আগের থেকে অনেকটা চেঞ্জ হয়ে গেছে, কেমন হাসি খুশি হতে শুরু করেছে। আদিত্যকে এভাবে দেখে মনে মনে অনেক খুশি হলো আদিত্যের বাবা। সে বুঝতে পেরেছে আদিত্যের জীবনে কেউ তো এসেছে যার কারণে তার ছেলের ভেতর এত পরিবর্তন এসেছে।
আদিত্যের চাচি এসে বলল। ভিতরে টুডে আই মেক নিউ রেসিপি। সবাই বুঝতে না পেরে ভ্রু কুঁচকে তাকিয়ে রইল। সানা মুচকি হেসে বলল। চাচি, ওটা রেসিপি নট এসিপি। এতক্ষণে সবাই বুঝতে পারল। আবির হেসে দিয়ে বলল। মা তুমিও না একদম এদিক বসে বসে তুমি এসিপি বানিয়ে ফেললে। রিয়েলি ইউ আর গ্রেট। এতক্ষণে আদিত্যের চাচা বলল। আর তোমাকে না কতদিন বলেছি এসব নতুন নতুন এক্সপেরিমেন্ট করে আমাদের 12টা বাজাবে না। সেদিন আমার অফিসের লোককে কি খাইয়েছিলে? বেচারা এখনো হসপিটালে ভর্তি আছে। তোমার এসব ফালতু খাবার খাইয়ে আমাদেরও কি হসপিটালে ভর্তি করাতে চাও নাকি? আদিত্যের চাচার কথা শুনে সবার মাথায় হাত, কারণ সবাই জানে এখন কি হতে চলেছে। আদিত্যের চাচি তেলে বেগুনে জ্বলে উঠে বলল। কি হোয়াটেল তুমি? হোয়াটেল? মাই রান্না ইজ খারাপ? ইওর সাহস হাউ হলো মাই রান্নাকে ব্যাড বলার? আদিত্যের চাচা তাচ্ছিল্যের সুরে বললেন। সত্যি কথা বললে সবারই গা পড়ে। সব সময় যা পারো না সেটাই করতে যাও কেন? ব্যাস, দুজনের বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেল। সবাই একবার আদিত্যের চাচির দিকে তো একবার চাচার দিকে তাকাচ্ছে। আদিত্যের বাবা ছোট ভাইকে একটা ধমক দিয়ে বলল। ব্যাস কি শুরু করেছিস তোরা? বাচ্চাদের সামনে নিজেরাই ছোট বাচ্চাদের মতো ঝগড়া করছিস, লজ্জা কর না? আদিত্যের বাবার ধমকে দুজনেই চুপ হয়ে গেল। মাঝখান থেকে আবির বলে উঠল। হ্যাঁ হ্যাঁ, বড় আব্বু ঠিকই বলেছে। লড়াই লড়াই মাপ করো, গরুর গোবর সাফ করো। আবিরের এমন উদ্ভট কথায় সবাই ভ্রু কুঁচকে তাকায় আবিরের দিকে। তারপরে সবাই একসাথে হেসে ওঠে। রাত 11টা। আদিত্য মাত্রই রুমে এসে ফ্রেশ হয়ে বিছানায় শুয়েছে। হঠাৎ ওর নূরের কথা খুব মনে পড়ছে। একটু কথা বলতে ইচ্ছে করছে। আচ্ছা, নূর কি ঘুমিয়ে পড়েছে? একবার ফোন করে দেখবো। আদিত্য ফোনটা বের করে ভাবছে কল করবে কি করবে না। না, এত না ভেবে কলটা করেই দেখি। আদিত্য নূরের নাম্বারে কল দিল। এই প্রথম ও নূরকে কল করলো। ওর বুকের ভেতরে কেমন ধুক ধুক করছে। নূর ঘুমে কাদা হয়ে আছে। সারাদিন এত কাজ করে এই জন্য রাতে শোয়ার সাথে সাথে ক্লান্ত হয়ে ঘুমিয়ে চলে যায়। হঠাৎ ওর ফোনটা বেজে ওঠে, কিন্তু ও ঘুমে থাকায় টের পাচ্ছে না। ফোনটা বাজতে বাজতে একাই বন্ধ হয়ে গেল। আদিত্য একটু হতাশ হলো। তাহলে কি নূর ঘুমিয়ে পড়েছে? আদিত্য আবারও কল দিল। নূর ফোনের রিংটং শুনতে পাচ্ছে ঠিকই, কিন্তু ধরতে পারছে না। আবারও বাজতে বাজতে থেমে গেল। আদিত্য আবারও হতাশ হয়। মনে মনে ভাবে এবারই শেষ। এবার না ধরলে আর দিব না। শুধু শুধু ঘুমে ডিস্টার্ব করার দরকার নেই। এসব ভেবে আদিত্য আরো একবার কল করে। নূরের ফোন বাজতে শুরু করে। নূর শুনতে পাচ্ছে। চোখ না খুলে ঘুমের ঘোরেই হাত দিয়ে বিছানার উপর হাতাতে থাকে ফোনের উদ্দেশ্যে। একসময় ফোন হাতে পেয়ে যায়। ফোন বাজতে বাজতে প্রায় শেষের দিকে। আদিত্য ভাবছে হয়তো এবারও ফোন ধরবে না নূর। হঠাৎ আদিত্যের মনে হয় ফোনটা রিসিভ হয়েছে। আদিত্য খুশি হয়ে ফোনটা সামনে এনে দেখে হ্যাঁ, সত্যি নূর ফোন রিসিভ করেছে। আদিত্য খুশি মনে ফোনটা আবার কানে নিয়ে বলল। হ্যালো নূর। নূর এখনো চোখ খোলেনি। ঘুমের ঘোরেই ফোন রিসিভ করে কানে নিয়ে আছে। আদিত্য আবারও বলল। হ্যালো নূর, আর ইউ দেয়ার? নূর ঘুমের ঘোরেই বলল। হ্যালো, কে বলছেন? আদিত্য ঝট করে উঠে বসে বুকের বাম পাশে হাত রাখলো। নূরের এমন ঘুমো ঘুমো কণ্ঠের কথা শুনে আদিত্যের হার্টবিটই বন্ধ হয়ে গিয়েছিল প্রায়। কারো ঘুম চড়ানো কণ্ঠ যে এত মারাত্মক হতে পারে তা জানা ছিল না আদিত্যের। বুকে হাত দিয়ে জোরে জোরে কয়েকটা নিঃশ্বাস নেয় আদিত্য। তারপরে আবার ফোনে বলে। হ্যালো নূর, তুমি কি ঘুমিয়ে পড়েছো? নূর আবারও ঘুমের ঘোরেই বলে। সেই কখন? আদিত্যের এবার মনে হচ্ছে সত্যি সত্যি ওর হাড়টা বন্ধ হয়ে যাবে। নূরের এমন ঘুম জড়ানো কণ্ঠ অনেক আবেদন বই লাগছে আদিত্যের কাছে। একদম নেশা ধরিয়ে দিচ্ছে। আদিত্যের ভাবনার মাঝে নূর আবারও বলে উঠল। আপনি কে বলুন তো? এভাবে কারো স্বপ্নের ভেতর কেউ ফোন দেয়? নূরের কথা শুনে আদিত্য ভ্যাবাচাকা খেয়ে গেল। ও ভ্রু কুঁচকে বলল। মানে তুমি কি স্বপ্ন দেখছিলে? দেখছিলে মানে? আমি তো এখনো স্বপ্নই দেখছি, আর আপনি আমার স্বপ্নের ভেতর ফোন দিয়ে ডিস্টার্ব করছেন। আদিত্যের এবার প্রচুর হাসি পাচ্ছে। তার মানে নূর ভাবছে ও স্বপ্নের ভেতরেই কথা বলছে। এটা ভেবে আদিত্য নিজের ঠোঁটটা কামড়ে হাসলো। তারপর বলল। আচ্ছা, তো কি স্বপ্ন দেখছিলে? আপনাকে কেন বলবো?
আমি অপরিচিত কাউকে কিছু বলি না। আদিত্য ভাবলো একটু মজা নেওয়া যাক। আদিত্য একটু গম্ভীর কণ্ঠে বলল, তুমি জানো আমি কে? না তো, আপনি তো বলেননি আপনি কে। আদিত্য একটু গলা খাকারি দিয়ে কণ্ঠ ভারী করে বলল,